এসএসসির চালাকির মাসুল একটা ভুলেই কি হারাতে চলেছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। এই মুহূর্তের আরও একটি বড় খবর, সুপ্রিম কোর্ট থেকে বিগ আপডেট। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন এসএসসির চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় শুনানি শেষ হয়েছে গত সোমবার, এবং তারপরেও কিছু নথি জমা দিতে চাই এসএসসি। 26,000 চাকরি বাতিলের মামলায় হঠাৎ সুপ্রিম কোর্টে এসএসসি, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়েছে। আন্দোলনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীম থেকে শুরু করে সকলেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে শুনানির পর কেন এসএসসি আবার সুপ্রিম কোর্টে যেতে চাই, কী নথি দিতে চাই। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের আলাদা করার কোনো ফর্মুলা নেই, যোগ্য অযোগ্য চিহ্নিতকরণের করতে পারছে না এসএসসি বোর্ড। সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছে যে যদি যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করা না যায় তাহলে আইন অনুযায়ী কিন্তু রায় ঘোষণা হবে। বন্ধুরা, আপনারা সকলে জানেন সোমবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের উত্তরে হ্যাঁ বললেও কোনো সদুত্তর দিতে পারেনি এসএসসি। এরই মধ্যে আবার নথি জমা দিতে চেয়ে মামলা করছে এসএসসি। 26,000 চাকরি বাতিলের মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় এসএসসির দিকে কিন্তু আঙুল তুলতে শুরু করেছেন আন্দোলনকারীদের আইনজীবীরা। এসএসসির বক্তব্য, র্যাঙ্কিং জাম করে নম্বর বাড়িয়ে চাকরি পেয়েছে সেই তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর কারচুপির কোনো তথ্য নেই। একই সঙ্গে সুপ্রিম কোর্টের ভৎসনা যে দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আবার নতুন করে নথি কেন জমা দেবেন। কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং গত সোমবার 26,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলায় হাই ভোল্টেজ শুনানি, 2 ঘন্টা ধরে শুনানি হয়। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। যদিও রায়দান স্থগিত রয়েছে, এরই মাঝে কি ঘুম উড়েছে এসএসসির, যেমনটা প্রশ্ন রাজনৈতিক মহলের। মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী বলেছিলেন যে নাইসা আমাদের জানাই যে কোনো ডেটা নেই, তারপর আমরা ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বনশলের, নাইসার যিনি প্রাক্তন কর্তা, আপনারা সকলেই জানেন নামটা, কাছ থেকে ডেটা সংগ্রহ করি এবং দুটো ডেটাকে মিলিয়ে দেখি, যেমনটা বক্তব্য সিবিআইয়ের। এবং ডেটা স্ক্যান ট্যাগ করে ওএমআর উত্তরপত্র স্ক্যানিংয়ের যে সংস্থা যুক্ত ছিল, সেখান থেকে পাওয়া হার্ড ডিস্ক এবং পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া 3টি হার্ড ডিস্কের এস ভ্যালু মিলে গিয়েছে বলে দাবি করেছে সিবিআইয়ের আইনজীবীরা। এবং সিবিআইয়ের আইনজীবীরা আরও বলেছেন যে এসএসসির কাছে যে ডেটা ছিল তাতে কারসাজি হয়েছিল। আমাদের তদন্ত স্পষ্ট, পঙ্কজ বনশলের কাছে যে ডেটা ছিল বা রয়েছে তাতে কিন্তু কারসাজি হয়নি। অর্থাৎ একটি ডেটাই কারসাজি হয়েছে, অপরটিতে কারসাজি হয়নি। পঙ্কজ বনশলের কাছ থেকে পাওয়া ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা নেই, বা এসএসসি বোর্ডের সেই ধরনের কোনো ভূমিকা গ্রহণ তারা দেখতে পাচ্ছে না যাতে করে যোগ্য অযোগ্যদের আলাদা করা যায়। এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের যে বয়ান অত্যন্ত বড়। আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের পরিষ্কার দাবি, যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ না হলে কিন্তু আইন যা বলছে আইন মোতাবেক কাজ করবে। শুনানিতে এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্ত যে জানিয়েছেন, আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে রিপোর্ট দেওয়া হয়েছে। যদিও বলেছেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ প্যানেল দিয়ে তাদের কাছে তথ্য রয়েছে, কিন্তু ওএমআর মিসম্যাচ নিয়ে কোনো তথ্য নেই। এরপর আবার কি নথি জমা দেবে এসএসসি, সেই নিয়ে প্রশ্ন মিলেছে এবং সেই প্রশ্নের কোনো উত্তরও নেই এসএসসির কাছে। তারপরও আবার নতুন করে এসএসসি সুপ্রিম কোর্টে কোথাও না কোথাও সন্দেহের অবকাশ কিন্তু থাকছে না বলা যাবে না। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে কি হবে। টাকার বিনিময়ে চাকরি, র্যাঙ্কিং জাম করে চাকরি, বিনা পরীক্ষায় চাকরি, নাম্বার বাড়িয়ে চাকরি, অর্থাৎ ঘুষের বিনিময়ে যে চাকরি, সেখান থেকে অযোগ্যদের কোনোভাবেই রাখা উচিত নয়, বা অযোগ্যদের চাকরি কেন থাকবে এই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক অপরদিকে যারা যোগ্য
যারা সত্যিকারের যোগ্য, যারা পরিশ্রম করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে, তাদের চাকরিটাই বা যাবে কেন? আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই দাবি করেছেন যে যোগ্যদের চাকরি যাওয়া তারা কিন্তু বরদাস্ত করবে না। এমতো অবস্থায় যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ কি 100% সেফ? কিভাবে হবে? সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য যে মামলা এতটাই প্যাচের বা এখানে জটিলতা রয়েছে যে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা প্রায় অসম্ভব। তাহলে কি হবে? সুপ্রিম কোর্টের শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে, রায়দান যদিও স্থগিত, সকলেই তাকিয়ে আছেন, রাজ্যের মানুষ তাকিয়ে আছেন, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তাকিয়ে আছেন, তাদের পরিবার তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দুর্ভাগ্যবশত যদি পুরো প্যানেল বাতিলের রায় আসে, তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়বে, যেমনটা কিন্তু জানানো হয়েছে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, যদি যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা না যায়, তাহলে প্রাতিষ্ঠানিক আইন যেটা বলছে তাদের দাবি মতো, আইনজীবীদের দাবি মতো, তাহলে পুরো প্যানেলেই বাতিল হবে এবং সেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল দশাতে পরিণত হবে, যেমনটা মনে করছে রাজ্য। এবং সেই সঙ্গে এতগুলো পরিবার, তাদের কি হবে? কারণ এর মধ্যে অযোগ্যরা যদিও তাদের শাস্তি তারা পেতে পারে, কিন্তু যারা যোগ্য তাদের কি হবে? তারা কেন চাকরি হারাবে? যদি চাকরি হারায় তাদের দায় কে নেবে? আসল দোষী কারা? এর তদন্ত হওয়া উচিত। যদিও রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন কারো চাকরি যাবে না। বন্ধুগণ, সব মিলিয়ে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। এই মুহূর্তে এসএসসি মামলা এমন পর্যায়ে পৌঁছেছে, কি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু আগে থেকেই বলা প্রায় অসম্ভব। কিন্তু যেভাবে দুর্নীতির প্রমাণ মিলেছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার, এসএসসিতে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব? অবশ্যই যারা যোগ্য তাদের চাকরিটা থাক, সকলেই চাই, কারণ তারা যোগ্য, তারা কেন শাস্তি পাবে? ঠিক অপরদিকে যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, র্যাঙ্কিং জাম করে চাকরি পেয়েছে, ওএমআর কারচুপি করে চাকরি পেয়েছে, অবশ্যই তাদের চাকরি বাতিল হোক, যেমনটা চাইছেন রাজ্যের মানুষ। যোগ্যদের দাবি বিচারের প্রতি তাদের আস্থা রয়েছে, অবশ্যই তারা ন্যায় বিচার পাবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, আইনের গেড়াকলে, সিস্টেমের কারণে কি তাদেরও চাকরি হারাতে পারে? পুরো 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর পুরো প্যানেল কি বাতিল হতে পারে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।